আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আজিম নীরব জনতা এবং জাগো জনতার চ্যানেলের পক্ষ থেকে, ফেসবুক চ্যানেলের পক্ষ থেকে এবং মেসেঞ্জারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার প্রায় অর্ধশত বছর পরে আমি যদি ভুল করে না থাকি, জুন মাসের 27 তারিখে 2026-এ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রায় একরকম ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর মুখ হইতে কিছু সত্য কথা বের হয়ে গেছে। যেমন তিনি বলেছেন, আমার দাদি ভারতের রক্ষার্থে, ভারতের স্বার্থে পাকিস্তান ভেঙেছিলেন, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং তার কথার মধ্যে তাদেরই সম্পূর্ণ সহযোগিতা, তাদেরই সব কিছু, তারা একাই আমাদের পক্ষ হয়ে সব করে দিয়েছে, এমনটা তার কথার মধ্যে ছিল। আমি যদি ভুল করে না থাকি, আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, তো 1971 সালের আমরা যখন 16 ডিসেম্বরে স্বাধীনতা অর্জন করি, তারপর থেকে গত অর্ধশতকে অনেক সমালোচনা এই স্বাধীনতা নিয়ে আছে। এমনও সমালোচনা আছে যারা নেতৃত্ব দানকারী ছিল তাদের মধ্যে বেশ একটা বড় অংশ ভারতের কলকাতায় যে আমোদ ফুর্তিতে ব্যস্ত ছিল। আবার এমনও আছে যে অনেকে তৎকালীন বিরুদ্ধ পক্ষে থেকে, অর্থাৎ রাজাকার বলেন, পাকিস্তানের পক্ষে, পশ্চিম পাকিস্তানের পক্ষ থেকে এখন বাংলাদেশের পক্ষে হয়ে রাষ্ট্র, আমাদের বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রকে পরিচালনা করছে। তো প্রিয় দর্শক শ্রোতা, অনেক সমালোচনা আলোচনা আছে। তো আমরা শুরুতে একটা ভিডিও একটু দেখি। গত 52 বছর ধরে বাংলাদেশের মানুষের ধারণা ছিল আমরা আমাদের নিজেদের স্বাধীনতার জন্য পশ্চিম পাকিস্তান থেকে স্বাধীন করেছি বাংলাদেশকে। ইন্দিরা গান্ধীর নাতনি পরিষ্কার করে দিল, এই স্বাধীনতা বাংলাদেশের চাইতে ভারতের প্রয়োজন ছিল বেশি, কারণ সত্য কখনোই চাপা থাকে না। আজ আমরা স্বাধীন হয়েছি, কিন্তু পার্শ্ববর্তী দেশ দ্বারা পরাধীন। এই হলো বাংলাদেশ। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের শাসনামলে ইন্দিরা গান্ধী অত্যন্ত সফল ও চতুর কূটনীতির মাধ্যমে পাকিস্তানের মধ্যে বিভাজন ঘটিয়েছিলেন এবং বাংলাদেশ সৃষ্টিতে মূল ভূমিকা রেখেছিলেন বলে আলোচনা উঠেছে। এই বিশাল ঐতিহাসিক ঘটনার পেছনে ইন্দিরা গান্ধীর একক ভূমিকা থাকা সত্ত্বেও তিনি কখনো রাজনৈতিক কৃতিত্ব দাবি করেননি বলে মন্তব্য করেছেন ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের সংসদে বিজেপির অপারেশন সিন্দুরের কৃতিত্ব নিয়ে বিতর্কের জবাব দিতে গিয়ে নিজের দাদি ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বন্দনা করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে আগে থেকেই নানা ধরনের বিতর্ক রয়েছে। অনেকেই মনে করে ভারত মূলত সাহায্যের নামে নিজেদের আক্ষেপ গুছিয়েছে এবং নিজেদের সুবিধা নিতেই দুই পাকিস্তানের ভেতরে ভাঙন সৃষ্টি করেছে। ইতিহাসবিদদের একটি বড় অংশ মনে করে কোন রাষ্ট্র আন্তর্জাতিক রাজনীতিতে কেবল মানবিক আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয় না, বরং নিরাপত্তা, কৌশলগত স্বার্থ, অর্থনীতি এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য এসবই পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি। সে অর্থে ভারতও সে সময় নিজেদের স্বার্থকেই সামনে রেখেছিল।
खुशी की बात है कि आपको अब याद आया, लेकिन आज विजय दिवस है। आज विजय दिवस है। 1971 के युद्ध में जिन शहीदों ने, जिन सेनाओं ने हमारे लिए लड़ाई लड़ी, जिन जानबाजों ने ये लड़ाई लड़ी, सैन्य अधिकारों को, सैनिकों को, शहीदों को, सबको सबसे पहले मैं नमन करना चाहती हूँ। मैं देश की जनता को नमन करना चाहती हूँ कि आज के दिन जो विजय भारत ने पाई वो उनके बिना नहीं हो सकता था। उस समय भारत अकेला खड़ा था। पूरे विश्व প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনি দেখেছেন এবং আপনারা সকলে দেখেছেন। সেই ভিডিওতে বর্তমান কংগ্রেসের রাহুল গান্ধীর যে বোন প্রিয়াঙ্কা গান্ধী, তিনি অকপটে বলেছেন এবং আপনারা স্কলের ছবিতে দেখেছেন, বিশেষ করে তাদের প্রয়োজনে ভারত তাদের নিজের স্বার্থে পাকিস্তানকে দুই টুকরো করেছে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ করেছে। তো বাংলাদেশের চাহিদা ছিল এবং তৎকালীন তাদেরও বর্বরতা আচরণের কারণেই তো স্বাধীনতা চেয়েছে, এমনি এমনিতে তো চায় না। কারণ এখন ভারতে একসময় মোদি এত জনপ্রিয় ছিল, এখন ভারতে মোদির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। বাংলাদেশে এর আগে সরকার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। তো জনগণ যেটা চায় সেটার বাইরে গিয়ে কোনো সরকার কখনো টিকতে পারে না। তো যাই হোক, তো এই যে আমরা আবার আমাদের মূল প্রসঙ্গে ফিরে আসি। তো এই যে স্বাধীনতা ভারত আমাদেরকে এনে দিয়েছে, ভারতের জন্য পেয়েছি, এতে আমাদের চাইতে ভারতের কি কোনো লাভ হয়নি অথবা ভারত বেনিফিশিয়ারি হয়নি? আজকে আমরা টিপাইমুখী বাঁধ এবং ফারাক্কা বাঁধ, প্রতিটা বাঁধ, গজলডোবা ব্যারেজ, এগুলি নিয়ে আমরা একক সিদ্ধান্ত নিতে পারি না। ভারত আমাদেরকে যা ইচ্ছে তাই যখন খুশি পানি ছাড়ে, যখন খুশি পানি বন্ধ করে শুকিয়ে ধুধু মরুভূমি বানিয়ে দেয় আমাদের উত্তরবঙ্গ, যেসব যেমন ধরেন সিলেট বলেন অথবা রংপুর ডিভিশনে বলেন। আসুন না এই বিষয়ে আমরা ছোট একটি ভিডিও দেখি। 1971-এর স্বাধীনতার পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, তারপরে ভারতের প্রথম আগ্রাসী বাংলাদেশের সমস্ত নদ নদী আটকিয়ে বাংলাদেশকে শুকিয়ে একটি মরুভূমিতে পরিণত করা। তারপর তারা যখন খুশি পানি ছাড়বে, যখন খুশি বন্ধ করবে, ঠিক এইভাবে তাদের করায়ত্ত করে নিয়ে আমরা যেন এক সময় তাদের অঙ্গরাজ্য হতে বাধ্য হই। 2009 সালের 21 জুন চিপাইমুখ বাঁধ ইস্যুতে আন্তর্জাতিক আইনের বৈধতা নিয়ে তৎকালীন ভারতীয় হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তীর বিস্ফোরক একটি মন্তব্য ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল। তিনি বলেছিলেন, এমন কোনো আন্তর্জাতিক আইন নেই যা দিয়ে ভারতকে টিপাইমুখ বাঁধ নির্মাণ থেকে বিরত রাখতে পারে। এমনকি তিনি 1997 সালের জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন মানতেও নারাজ। বলেছিলেন, এটি এখনো কার্যকর হয়নি। তার এই দাবি এক অর্থে আংশিক সত্য। তবে আন্তঃসীমান্ত বা অভিন্ন নদীতে টিপাইমুখের মতো প্রকল্পের জন্য জাতিসংঘের এই কনভেনশনকে আন্তর্জাতিক প্রথাগত আইনের প্রমাণ হিসেবে মেনে চলার সমস্ত কারণই রয়েছে। এই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার শিরোনাম। আমি কোনো প্রতিদান চাই না। প্রতিদানের কি আছে এখানে? আর কারোর কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। এই যে ম্যাডাম, কি দিলেন ভারতকে আর বিনিময়ে কি পেল বাংলাদেশ? কই, কিছুই তো জানলাম না। আমাদের কি জানার অধিকার নেই? অবশ্যই আমরা জানবো এখন। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্কে বলেছিলেন, ভারতকে যা দিয়েছি তা তারা আজীবন মনে রাখবে। আপনি যদি নিজে ভালো বন্ধু হন তো সবাই ভালো থাকবে, আর যদি নিজে একটু এদিকে ভালো থাকবে, তাই না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুদেশের এক অদ্ভুত বন্ধুত্ব, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে কখনো কোনো প্রতিদান চাওয়া হয় না। প্রতিদানের কি আছে এখানে? আর কারোর কাছে চাওয়ার অভ্যাস আমার একটু কম, দেওয়ার অভ্যাস বেশি। সর্বশেষ ভারত সফরে গিয়ে হাসিনা বাংলাদেশের মধ্য দিয়ে ট্রেন চলাচলের জন্য অনুমতি দিয়ে সমঝোতা সই করেন। এই ট্রেনে ভারত কি নিয়ে যাবে সে ব্যাপারে বাংলাদেশ কোনো প্রশ্ন করতে পারবে না। এতে ব্যবসায়িকভাবে ভারত লাভবান হলেও বাংলাদেশ মাসুল বাবদ কত টাকা পাবে সেই বিষয়ে উল্লেখ নেই চুক্তিতে। এই বিষয়ে কথা বলতে গিয়ে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছিলেন, এই ট্রেনে ভারত অস্ত্র পরিবহন করতে পারে, যে অস্ত্র সেভেন সিস্টার্সের বিদ্রোহীদের দমনে ব্যবহার করা হতে পারে। এতে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।
হাসিনা বলেছিলেন, ভারতের প্রতিদিনের বোমাবাজি গুলি থেকে আমরা তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি। এই প্রসঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের অভিযোগ, নিজের দেশের শান্তি বিপন্ন হওয়ার ঝুঁকি সত্ত্বেও ভারতের শান্তি নিশ্চিত করেন হাসিনা। হাসিনা ভারতীয়দের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছেন। এই কথা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্বয়ং বলেছেন। কিন্তু এখানে মাছও ধরা হয়েছে হাস্যকর রকম কম, প্রতি টন পণ্যে মাত্র 270 টাকা। আওয়ামী লীগ সরকারের আমলে দুই দেশের মধ্যে কি কি চুক্তি হয়েছে তার সংখ্যা এবং ধরন বা শর্ত নিয়ে পরিষ্কার কোনো তথ্যই জানা যায়নি। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এবং স্কলের ছবিগুলো আপনারা দেখেছেন। ভারত ইচ্ছে মতো আমাদের নদীগুলো বাদ দিয়ে নদী শাসন করে তারা তাদের সুবিধাগুলো নিয়েছে। তো আসলে আপনারা একটি সংবাদের একটু শুনেছিলেন, শুধু স্বার্থে, বিনা স্বার্থে কেউ কাউকে স্বাধীনতার জন্য সাহায্য করে না, কারণ সেটার পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। স্বাধীনের পরে এই দেশে এমনও ছিল যে 25 বছর গোলামি চুক্তি নামে চুক্তি হয়েছিল। আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটা ভারতের মাধ্যমে নিতে হবে। যেমন এখন যদি ভুটান কোনো দেশের সাথে বন্ধুত্ব করে তাহলে ভারতের অনুমতি লাগে। তো আমাদেরও কিছু ব্যারিয়ার ছিল সেই 25 বছর চুক্তিতে। সেই চুক্তির পরে তারপরে আস্তে আস্তে আমাদের যখন তাদের পক্ষের কোনো সরকার আসে তখন তাদের দিকটাই দেখে। আমাদের বিডিআর হত্যায় ভারতের হাত ছিল, এই ধরনের অনেক তথ্য আমরা পাই। আমাদের আরও অনেক কিছু ক্ষতিকারক যেগুলি আমাদের দেশ এবং রাষ্ট্রীয় ক্ষতিতে যুক্ত, সেগুলিতেও ভারত জড়িত। প্রিয় দর্শক শ্রোতা, এই যে প্রিয়াঙ্কা গান্ধী, আমরা তার যাই শুনেছি, এবার দেখেন বাংলাদেশ ইস্যুতে সংসদ ভবন চত্বরে ধর্ণা কংগ্রেসের। ওপার বাংলায় হিন্দু সহ সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার। প্রতিবাদে বিক্ষোভে নেতৃত্ব দেন প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদের ব্যাগে লেখা জাস্টিস ফর বাংলাদেশ। গতকাল প্রিয়াঙ্কার প্যালেস্টাইন লেখা ব্যাগে বিতর্ক হয়। আজ বাংলাদেশি হিন্দুদের জন্য প্রিয়াঙ্কার নেতৃত্বে কংগ্রেসের বিক্ষোভ তাৎপর্যপূর্ণ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, গতকাল প্যালেস্টাইন লেখা প্রিয়াঙ্কার সেই ব্যাগ নিয়ে আমরা দেখেছিলাম বিতর্ক হয়েছিল, আর আজকে বাংলাদেশ সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, এবার জাস্টিস ফর বাংলাদেশ লেখা ব্যাগ কাঁধে সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। একেবারেই দেখো, ইসরায়েলের সেনা 14 মাস আগে গাজা দখলের অভিযান শুরু করতেই বিতর্ক শুরু হয়েছিল এবং সোমবার সেই বিতর্ক উস্কে দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনারের সাংসদ, তিনি সোমবার সংসদে গিয়েছিলেন একটি ব্যাগ কাঁধে নিয়ে যাতে লেখা ছিল প্যালেস্টাইন, তা নিয়ে তার সমালোচনা করেছিল বিজেপি। এবার আজকে ঠিক তার পাল্টা তিনি আবার বাংলাদেশ লেখা ব্যাগ এবং সেখানে বাংলাদেশে হিন্দু এবং খ্রিস্টানদের উপরে অত্যাচার হচ্ছে এই অভিযোগ তুলে তিনি লেখেন তাদের পাশে ভারত তাদের পাশে দাঁড়াক। এই লেখা জাস্টিস ফর বাংলাদেশ এই লেখা ব্যাগ কাঁধে নিয়ে তিনি আজকে সংসদে ঢোকেন এবং স্বাভাবিকভাবেই এই নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বেই আজকে সংসদ চত্বরে কংগ্রেসের সাংসদরা তারা বিক্ষোভ প্রদর্শন করেন, শান্তিপূর্ণ ধর্ণা প্রদর্শন করেন, যেখানে প্রত্যেকের কাঁধেই একটি ব্যাগ ছিল, যে ব্যাগে লেখা ছিল জাস্টিস ফর বাংলাদেশ। বাংলাদেশের মানুষের পাশে, সেখানে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ানোর বার্তা কংগ্রেস দিয়েছে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে কেন্দ্রীয় সরকারের কাছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও কিন্তু গতকালও সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দাবি জানিয়েছেন 0 আওয়ারে যাতে কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেয়। তার কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং সেখানে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছেন। এই ঘটনা নতুন নয়, কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সংসদে এ নিয়ে কোনো বিবৃতি দেয়নি। এই বিবৃতি দাবি করেই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেই গতকাল তৃণমূল কংগ্রেস দাবি জানিয়েছে এবং আজকে কংগ্রেস সাংসদরা তারা কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করলেন। এবং প্রতিটি দেশ যদি নিজে স্বয়ংসম্পূর্ণ না হতে পারে তাহলে সেই স্বাধীনতা দিয়ে কি হবে? আজকে দেখেন, নেপাল চোখের উপরে চোখ রেখে কথা বলছে, মালদ্বীপ চোখের উপরে চোখ রেখে কথা বলছে, তারপরে আরও যারা আছেন, পাকিস্তান তো হরহামেশা ভারতের সাথে লেগেই আছে। তো এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এটা ভুলে গেলে চলবে না। সবার আগে দেশ, আমার জন্মভূমি, তারপর অন্য কিছু। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটি আপনারা লাইক দেন অথবা না দেন, অন্তত শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পুরোটি দেখবেন, এটাই আপনাদের সকলের কাছে আমার অনুরোধ। আসসালামু আলাইকুম। নীরব জনতা এবং জাগো জনতা দেশ এবং সাধারণ জনতার কথা বলে।